নমস্কার। আজকে বলবো হচ্ছে ধনু রাশিকে নিয়ে। ধনু রাশির ক্ষেত্রে রাহুর যে নক্ষত্র পরিবর্তন হচ্ছে কি রকম প্রভাব দিবে ধনু রাশির ক্ষেত্রে, ধনু রাশি কোন দিক থেকে লাভবান হতে যাচ্ছে এবং কোন দিক থেকে বিশেষ সাবধান এবং কোন বিশেষ উপাচার করবে এই সময়কালে, সমস্ত কিছু আজকের এই ভিডিওতে তুলে ধরবো। তো অনুষ্ঠানটি শুরু করার আগে সবার প্রথম বলি, যেটা গ্রহের গোচর চন্দ্র রাশি অনুসারেই বলা হচ্ছে, কারো কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে এটা আলোচনা নয়। তো যাই হোক, রাহুর নক্ষত্র পরিবর্তন হচ্ছে 23শে নভেম্বর 2025 এবং নিজের নক্ষত্রে অবস্থান করবে শতভিসাতে এবং এখানটাতে থাকবে হচ্ছে আগস্ট মাসের 2 তারিখ পর্যন্ত 2026। একটা দীর্ঘ সময় ধরে রাহু কিন্তু নিজের নক্ষত্রে থাকছে। তো ধনুরাশির ক্ষেত্রে রাহুর যে অবস্থান কুম্ভ রাশিতে, সেটা কিন্তু তৃতীয় ঘরে হতে যাচ্ছে। রাহুর পরিবর্তন হচ্ছে এটা ঠিক, কিন্তু এর আগে যে পরিবর্তনগুলো হলো অনেকগুলোই কিন্তু পরিবর্তন হলো। যেমন সব থেকে বড় পরিবর্তন হচ্ছে দেবগুরু বৃহস্পতি, রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি বক্রী অবস্থায় অষ্টম ঘরে অবস্থান করছে এবং ডিসেম্বরের 5 তারিখে এই দেবগুরু বৃহস্পতি আবার বক্রী অবস্থায় চলে আসবে সপ্তম ঘর, যেটা হচ্ছে মিথুন রাশিতে। এটা হচ্ছে সব থেকে ভালো অবস্থান হতে যাচ্ছে দেবগুরু বৃহস্পতির এই অবস্থান এই ধনু রাশির ক্ষেত্রে। এবং রাহুর অবস্থানও যথেষ্ট ভালো হতে যাচ্ছে, কারণ রাহুর উপর এই ডিসেম্বরের 5 তারিখ থেকে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকবে। রাশির উপর দৃষ্টি থাকবে যেরকম, সেরকম কিন্তু রাহুর উপরেও দৃষ্টি থাকবে। তো যাই হোক, রাহু হচ্ছে ছায়া গ্রহ। রাহুকে বলা হয় শনিবধ রাহু, অর্থাৎ শনির সমান ফল দিয়ে দেয়, পাপ গ্রহের শ্রেণীতে সবার প্রথম। এবং রাহুর মধ্যে সেই মানে ক্ষমতা থাকে যে একটা গরিবকেও বড়লোক করতে পারে আর বড়লোককেও ভিখারি করে দিতে পারে, এরকম কিন্তু রাহুর একটা প্রভাব থাকে। তো কলিযুগের রাহু একটা ভালো ভূমিকায় থাকে এক কথায়। তো রাহু নিজের নক্ষত্র অবস্থান করছে, আর রাহু হচ্ছে ছায়াগ্রহ। তো ছায়াগ্রহর নিয়ম হচ্ছে যে নক্ষত্রে অবস্থান করবে সেই নক্ষত্রের অধিপতিকে প্রভাবিত করা, যে রাশিতে অবস্থান করবে সেই রাশির অধিপতিকে প্রভাবিত করা। এবার রাহুর সাথে যদি কোনো অন্য গ্রহ অবস্থান করে সেই গ্রহকে প্রভাবিত করে দেওয়া। তো রাহু নিজের নক্ষত্রে অবস্থান করছে, যার জন্য নিজে বলবান হচ্ছে। এবার যে রাশিতে অবস্থান করছে সেটা কুম্ভ রাশি, অর্থাৎ কুম্ভ রাশির অধিপতি শনিকেও প্রভাবিত করে দিবে এই সময়। এবং এই সময় শনি এই ধনুরাশির ক্ষেত্রে চতুর্থ ঘর অবস্থান করছে, যেটা হচ্ছে মীন রাশি। এবং এই মাসের 28 তারিখে 28শে নভেম্বর আবার শনিদেবও কিন্তু মার্গী হয়ে যাচ্ছে। যে নক্ষত্রে মার্গী হচ্ছে সেটা কিন্তু আবার দেবগুরু বৃহস্পতির নক্ষত্র, পূর্বা ভাদ্রপদ নক্ষত্র। পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে শনিদেব কিন্তু মার্গী হচ্ছে এই মাসের শেষের দিকে। আবার দেবগুরু বৃহস্পতি 5ই ডিসেম্বর চলে আসবে বক্রী অবস্থায় সপ্তম ঘরে, নিজের নক্ষত্রেই থাকছে, পুনর্বসু নক্ষত্রে। তারপরে আবার পরবর্তী সময় আবার নক্ষত্র পরিবর্তন হবে, অশ্লেষাতে আসবে। এরকম হচ্ছে পরিবর্তনটা, অর্থাৎ এই সময়কালে দেবগুরু বৃহস্পতির আন্ডারেই থাকবে এই দুটি গ্রহ, যেরকম শনি সেরকম কিন্তু রাহু। এবার রাহুকে তো শনির চেলা বলা হয়, অর্থাৎ শনিকে যেরকমভাবে প্রভাবিত করবে আর সেরকম দেবগুরু বৃহস্পতির কৃপাও লাভ করবে শনি আর রাহু একসাথে। এবার রাহু যে নক্ষত্রটাতে অবস্থান করছে শতভিসা নক্ষত্র, এই নক্ষত্রটা হচ্ছে আমাদের জ্যোতিষশাস্ত্রের 24তম নক্ষত্র এবং এর বিস্তার হচ্ছে আমাদের ব্রহ্মাণ্ডে 306 ডিগ্রি 40 মিনিট থেকে একদম 320 ডিগ্রি পর্যন্ত। 4টি চরণই কুম্ভ রাশিতে পড়ে এবং কুম্ভ রাশিতে রাহু যথেষ্ট ভালো প্রভাব দিয়ে থাকে এই নক্ষত্রে। তবে এই নক্ষত্রে যেরকম ভালো গুণ রয়েছে সেরকম কিন্তু আবার কিছু কিছু খারাপ গুণও রয়েছে। এই নক্ষত্রের উপরের ভাগকে বলে ব্যাপক বিস্তার এবং নিচের যে অংশটাকে সেটাকে বলে একসাথে নিয়ে চলা, শত তারার সমাবেশ, যার জন্য শত ভিসা। ভিসা অর্থাৎ ভেষজ, অর্থাৎ চিকিৎসা আরোগ্য লাভ করা। অর্থাৎ এই নক্ষত্রের মানে আশা মানে সংস্পর্শে আসা মানে জীবনে আরোগ্য লাভ করে দেওয়া, এই জিনিসটা বুঝায় এই নক্ষত্রে। কারণ এদের হিলিং পাওয়ারটা প্রচণ্ড থাকে। এই নক্ষত্রে জাতক জাতিকাদের পর্যবেক্ষণ করার ক্ষমতা প্রচণ্ড থাকে এবং তার সাথে কল্পনা প্রবণ হয়, বন্ধু বান্ধবের সংখ্যা বেশি হয়। এবার মানে ধোকাদারি জিনিসটাকেও কিন্তু এরা পছন্দ করে না, এটা হচ্ছে এদের মেন জিনিস। এবং নিজের বিষয়ের উপর খুব একাগ্রতা রাখে, নিজের বিষয়ের উপর খুব জানকারি রাখে। এই নক্ষত্রের যেরকম ভালো দিক রয়েছে সেরকম কিন্তু কিছু খারাপ দিকও রয়েছে। যেমন খারাপ দিক বলতে, যে এদেরকে কেউ যদি হার্ট করে দেয়, কেউ যদি দুঃখ করে দিয়ে দেয়, তো সেটা এরা খুব মনে রাখে বা ওটা নিয়ে খুবই মানে ব্যতিব্যস্ত হয়ে যায়। এবং এদের জীবনে এদের লাইফে কিন্তু দুটি ভাগও থাকে, একটা বাইরের রূপ থাকে, একটা ভিতরের রূপ থাকে। ভিতরের দিকে এরা কিন্তু খুব অন্য জগতের থাকে, এদেরকে বোঝা চেনা কিন্তু খুব মুশকিল। এবং এরা ব্যক্তি বিশিষ্ট কাজ করে না, যে কাজটা করে সেটা কিন্তু সমাজ কল্যাণের কাজ করে। কারণ আগেই আমি বললাম যে এই নক্ষত্র মানে
বিস্তার, এক কথায় বলতে গেলে উপরের ভাগ বিস্তার আর নিচের অংশটা হচ্ছে একসঙ্গে নিয়ে চলা। আর এই নক্ষত্রের মানে পর্যবেক্ষণ ক্ষমতা যেরকম বেশি থাকে, আর এই নক্ষত্রের যে মেন জিনিসগুলো হচ্ছে যে এই নক্ষত্রের মেন সিম্বল হচ্ছে বৃত্ত, এবং যে এলিমেন্টের কথা বলা হয়েছে সেটা আকাশতত্ত্ব বলা হয়েছে, পুরুষার্থ ধর্মকে বলা হয়েছে, এবং যে মূর্তির কথা বলা হয়েছে সেটা কিন্তু শিবের মূর্তি। অর্থাৎ মেডিটেশন, ধ্যান ধারণা, এরা কিন্তু এই সমস্ত করলে জীবনে অনেক উন্নতি করতে পারে। এবং শতভিসা আর কি ভেষজ, তো ভেষজ জিনিসটা আসে হচ্ছে জল থেকে, জলের যে মেন জায়গা সেই সমুদ্র। অর্থাৎ এই যে শতভিসা নক্ষত্র, এই নক্ষত্রের অধিপতি রাহু এবং রাশির অধিপতি শনি এবং অধিপতি দেবতা হচ্ছে বরুণ দেব। অর্থাৎ জল, সমুদ্র। তো সমুদ্রে যেরকম ভেষজ জিনিসটা থাকে, সেরকম মণি মুক্তা, বহু মূল্যবান এবং বিশাল বড় প্রাণী জগৎ কিন্তু এই সমুদ্রেই রয়েছে। তো এই জিনিসটা কিন্তু বুঝাচ্ছে যে মানে এদের যে একটা জ্ঞান, সেই জ্ঞানটা কিন্তু অপরিসীম জ্ঞান থাকে। আমরা এই নক্ষত্রের যে সিম্বলটা দেওয়া হয়েছে সেটা তো বৃত্ত বললাম, এবং তার সাথে যে আর কি মানে যে পশুর কথা বলা হয়েছে সেটাকে কিন্তু বলা হয়েছে ফিমেল হর্স। আমরা অশ্বিনী নক্ষত্রে যেরকম পড়ে দেখেছি যে মেল হর্স, অর্থাৎ অশ্বিনী নক্ষত্রের যে একটা ক্ষমতা, যেটা চিকিৎসা বিজ্ঞান, সেই দিক কিন্তু অশ্বিনী নক্ষত্র বুঝায়, সেরকম কিন্তু এই শতভিসা নক্ষত্রকে বুঝায়, ওর থেকেও আরো দামি। অর্থাৎ চিকিৎসক হবে তো সেরকম দামি চিকিৎসক হবে। মানে চিকিৎসক যে কিরকম, যে ডাক্তারি লাইন নিয়ে কেউ পড়ছে সেটা অশ্বিনীর দিকে যাচ্ছে, কিন্তু যে ডাক্তারি লাইন নিয়ে পড়ছে না সে ডাক্তার, তার সাথে কিন্তু আবার যে হয়তো কোনো ওষুধ আবিষ্কার বা গবেষণার সাথে যুক্ত রয়েছে, এরকম হাইয়ের উপর হাই, উচ্চ, এক কথায় বলতে গেলে সেই জিনিসটা কিন্তু হচ্ছে এই শতভিসা নক্ষত্র। এদের সেই পাওয়ারটা থাকে, সেই ক্ষমতাটা থাকে। এরা বড় বড় বিজ্ঞানী, গবেষণা এইগুলোর ক্ষেত্রে কিন্তু যুক্ত থাকে। এরা বড় বড় সেরকম প্রফেসর হয়। তো এই রকম জিনিসটা সঞ্চার বিভাগ বা গবেষণা, এগুলোর দিক থেকে কিন্তু এরা আলাদা মাত্রায় থাকে, বিজ্ঞানী। এবং এদের হিলিং পাওয়ারটা প্রচণ্ড থাকে। এরা সমাজের জন্য করে, এক কথায় বলতে গেলে। এটা হচ্ছে কিন্তু এই শতভিসা নক্ষত্র। এর যেরকম ভালো দিক রয়েছে সেরকম কিন্তু আবার খারাপ দিকও রয়েছে। যেমন ভালো দিক তো এগুলো, আর খারাপ দিক হচ্ছে কি যে যদি এরা জীবনে খারাপ সঙ্গ পেয়ে যায় তাহলে কিন্তু নেশা, ভাঙ এগুলোর মধ্যেও যুক্ত হয়ে যায়। তো কারো ফ্যামিলিতে যদি এই শতভিসা নক্ষত্রের জাতক জাতিকা থাকে, যদি পিতামাতা সেই তাদের সন্তানকে যদি একটা ইন্টেনশন দিয়ে যায় এই লক্ষ্যে তোমাকে এগোতে হবে এবং তুমি এই লক্ষ্যে গেলেই সফল হবা, তাহলে কিন্তু এরা জীবনে অনেক সফল হয়। কিন্তু বাজে সঙ্গ থেকে এদেরকে দূরে রাখতে হবে। বাজে সঙ্গ পেলে নেশা, ভাঙ, অনেক রকম জিনিসের সাথে এরা যুক্ত হয়ে যায়। এটা হচ্ছে এদের সব থেকে বড় মাইনাস দিক। এবং তার সাথে এই শতভিসা নক্ষত্রের বিবাহিত জীবনও কিন্তু অতটা ভালো থাকে না। বিবাহিত জীবনে এরা এদের একটু দেরিতেই বিবাহ করা উচিত, 34 বছর মিনিমাম। 34 বছর পর থেকে উন্নতি হয়, কিন্তু এদেরকে বুঝতে চায় না। এটা হচ্ছে মেন ব্যাপার, যার জন্য এদের বিবাহিত জীবনটা অতটা ভালো থাকে না। তবে যদি বুঝতে পারে তাহলে কিন্তু আবার যথেষ্ট ভালো হয় এবং সামনের দিকে এরা যথেষ্ট এগিয়ে চলে। শতভিসা নক্ষত্রে রাহু একটা ভালো প্রভাব দিয়ে থাকে, সব দিক থেকে, যোগাযোগের ব্যাপার থেকে, একটা খোঁজ জাতীয় ব্যাপার থেকে, শিক্ষার দিক থেকে যথেষ্ট একটা ভালো প্রভাব দিয়ে রাখে এই শতভিসা নক্ষত্র। শতভিসা নক্ষত্রে রাহুর এই অবস্থান তৃতীয় ঘরে হতে যাচ্ছে, যেটা অনেক দিক থেকে সুবিধা নিয়ে আসবে এই সময়কালে। এই ধনুরাশির ক্ষেত্রে তৃতীয় ঘরটা হচ্ছে যোগাযোগের ঘর, আর রাহু হচ্ছে যোগাযোগের মাস্টার। যেখানটাতে যোগাযোগ সেখানটাতেই রাহু। তো কর্মক্ষেত্রে বিভিন্ন রকম যোগাযোগ এই সময়কালে তৈরি করবে, এবং যে কোনটাতে অবস্থান করছে সেটা কাম ত্রিকোণ, এবং বক্রী অবস্থায় দেবগুরু বৃহস্পতি ডিসেম্বরের 5 তারিখে চলে আসবে সপ্তম ঘরে। তো এখানটাতে কাম ত্রিকোণটা যথেষ্ট জেগে উঠছে, অর্থাৎ এই সময়কালে মনের ইচ্ছা কিন্তু চারিদিক থেকে পূরণ হবে এই ধনুরাশির। কারণ দেবগুরু বৃহস্পতি নিজের রাশিকে দেখবে বক্রী অবস্থায়, তার সাথে দেবগুরু বৃহস্পতির দৃষ্টিও থাকবে এই রাহুর উপর। এবং রাহু যেরকম নিজের নক্ষত্রে অবস্থান করছে সেরকম শনির রাশিতে অবস্থান করছে, অর্থাৎ শনিকেও প্রভাবিত করবে, এবং শনি কেন্দ্রে অবস্থান করছে এবং বর্তমানে ধনুরাশি ঢাইয়া চলছে। তাহলে কি হচ্ছে যে দেবগুরু বৃহস্পতির রাশিতে আবার শনি অবস্থান করছে, এবং দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে কিন্তু মার্গী হয়ে যাচ্ছে। জানুয়ারির 20 তারিখে যে
শনি আবার রাশি পরিবর্তন, নক্ষত্র পরিবর্তন করবে, উত্তরা ভাদ্রপদে প্রবেশ করবে, তাহলে দেবগুরু বৃহস্পতির সাথে তো কেন্দ্রের সম্পর্ক হয়ে গেল। অর্থাৎ এই সময়কালে চারিদিক থেকে উন্নতির যোগ থাকছে। যারা বিশেষ করে যেরকম শিক্ষার দিকটা উঠে আসছে, উচ্চ শিক্ষা দিকটা খুব বিশেষভাবে উঠে আসছে, যারা গবেষণা রিসার্চ জাতীয় বিদ্যার সাথে যুক্ত রয়েছেন সেই জায়গাগুলো বিশেষভাবে প্রভাবিত হবে। ডকুমেন্টেন্সি কাগজপত্রের জায়গাগুলো যথেষ্ট ভালো হবে। যারা টেকনিক্যাল লাইনে রয়েছেন, ইঞ্জিনিয়ারিং, সফটওয়্যার, এই সমস্ত জায়গাগুলো উঠে আসছে। মিডিয়া সেক্টরে যারা রয়েছেন, কথাবাচক হিসাবে কাজ করছেন, বাণী সংক্রান্ত কাজগুলোর সাথে যুক্ত রয়েছেন, সেই দিকগুলো যথেষ্ট ভালো উঠে আসছে। যারা সমাজকে শিক্ষাদান দিচ্ছেন সেদিকগুলো যথেষ্ট ভালো উঠে আসছে। প্রফেসরের লাইনগুলো যথেষ্ট ভালো উঠে আসছে। তারপরে যারা মিডিয়া সেক্টরে রয়েছেন, সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ রয়েছেন, সেই জায়গাগুলোও কিন্তু যথেষ্ট ভালো উঠে আসছে এবং দেখার মতন হবে এই সময়কালে। এবং রাহুর যে দৃষ্টিগুলো পড়ছে, রাহুর যেরকম পঞ্চম দৃষ্টি পড়ছে একদম যে মিথুন রাশিতে, তো দেবগুরু বৃহস্পতির সাথে তো নবম পঞ্চম যোগ হয়ে গেল। এবং যে রাহুর যে আবার দৃষ্টি, সেটা কিন্তু লাভের ঘরেও থাকছে। অর্থাৎ এই সময়কালে লাভের ঘরে দেবগুরু বৃহস্পতিরও প্রভাব থাকবে এবং রাহুরও প্রভাব থাকবে। এবং রাশিটা কিন্তু আছে তুলা রাশি, তো তুলা রাশিতেও তো রাহুর নক্ষত্র থাকছে, তো যেটা হচ্ছে সাথী নক্ষত্র। তো সেরকম কিন্তু অর্থাৎ রাহু নিজের নক্ষত্রে অবস্থান করছে এবং যে ঘরগুলোর উপর প্রভাব থাকবে, এই যে মিথুন রাশি, মিথুন রাশিতেও তো রাহুর সেই নক্ষত্র পড়ে যাচ্ছে, আদ্রা নক্ষত্র। অর্থাৎ বিশেষভাবে এই সময়কালে সফলতা পাবে এই ধনুরাশি। চারিদিক থেকে একটা উন্নতির কিন্তু সূচনা থাকছে এই ধনুরাশির। তো খুব ভালো অবস্থান হতে যাচ্ছে। হ্যাঁ, তবে প্রত্যেক এই যে শনি আর রাহু এরা যতই ভালো অবস্থানে থাকুক, কিছু না কিছু পাপ প্রভাব দিবে। অর্থাৎ এই যে তৃতীয় ঘরে অবস্থান করছে, বিশেষ করে ভাই বন্ধু এগুলো এদের সাথে মনোমালিন্য হয়ে যাওয়া, এগুলোর দিকটা যথেষ্ট খেয়াল রাখতে হবে ধনুরাশিকে। সামাজিক পরিচিতি যেরকম ভালো করবে, সেরকম সমাজে ভালো লোকের সাথেও যেরকম উঠা বসা হবে, সেরকম খারাপ লোকের সাথেও উঠা বসা হবে, সেরকম খারাপ যোগাযোগও দিবে। এগুলো দিক থেকে যথেষ্ট শর্টকাট পদ্ধতি দিবে, বেআইনি পদ্ধতি দিবে, এগুলো দিক থেকে সাবধান। পিতার শরীর স্বাস্থ্যের দিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে এই সময়কালে, কারণ রাহুর দৃষ্টি থাকছে সেই সপ্তম দৃষ্টি সিংহ রাশিতে থাকছে, যেখানটাতে কেতু অবস্থান করছে, যেটা ভাগ্যের ঘর। অতএব পিতার শরীর স্বাস্থ্যের দিকেও কিন্তু যথেষ্ট খেয়াল রাখতে হবে। সেরকম বাড়ির দাদা ভাই বোন, দাদা ভাই এদের সাথেও কিন্তু সম্পর্ক যথেষ্ট খেয়াল রাখতে হবে এবং বয়োজ্যেষ্ঠ লোকেদের সাথেও কিন্তু সম্পর্ক যথেষ্ট এই সময়কালে ভালো রাখতে হবে, তাহলে যথেষ্ট উন্নতির জায়গায় যাবে। এবং তার সাথে বদ নেশা, বদ অভ্যাস এগুলো থেকেও দূরে থাকতে হবে। তো যাই হোক, এই সময়কালে কোন উপাচার করবে? প্রত্যেকদিন হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। এবং সব থেকে বড় উপাচার হচ্ছে রাহুর, যারা রাহুজনিত সমস্যায় পড়ে রয়েছেন, তো এখানটাতে রাহুর তো কাজটা করলে হবে না, এখানটাতে সূর্যেরও কাজ করতে হবে। যেহেতু সপ্তম ঘরটা পড়ে যাচ্ছে হচ্ছে সিংহ রাশি, তো সূর্যেরও কিন্তু এখানটাতে উপাচার করতে হবে এই ধনু রাশিকে, কারণ সূর্যর ভাগ্যের ঘরটা হয়ে গেছে, ভাগ্যের ঘরে কেতু অবস্থান করছে। অতএব সেই সময়কালে সরস্বতী যন্ত্র এবং সূর্য যন্ত্র বাড়িতে বিধিসম্মতভাবে স্থাপন করা উচিত। এই জিনিসটা করলে যথেষ্ট রাহুর সমস্যা থেকে যথেষ্ট দূরে থাকা যাবে এবং সূর্যের জায়গাটাও যথেষ্ট কিন্তু ভালো হবে। এবার এই যন্ত্রগুলো কোথায় পাওয়া যাবে? এই আমাদের ইউটিউব চ্যানেলে একটা প্রোডাক্ট বলে অপশন দিয়েছে, এখানটাতে সূর্য যন্ত্র, সরস্বতী যন্ত্র যথেষ্ট পাওয়া যাচ্ছে। যারা যারা রাহুজনিত সমস্যায় ভুগছেন তারা অবশ্যই এই যন্ত্রগুলো সংগ্রহ করবেন এবং বিধিসম্মত মেনে আচার অনুষ্ঠান করে এগুলো স্থাপন করবেন। দেখবেন অনেক ভালো, নিজের সমস্যা মুক্ত হবেন এক কথায় বলতে গেলে। এর উপরে কিন্তু কোনো উপাচার নাই, এছাড়া অনেক উপাচার রয়েছে, যেরকম বজরংবলীর উপাচার রয়েছে, এগুলো রয়েছে, কিন্তু সব থেকে বড় উপাচারই হচ্ছে মা সরস্বতীর আশীর্বাদ লাভ করা। তাহলে রাহু কিন্তু যথেষ্ট ঠান্ডা থাকে, কারণ রাহুর মাথা রয়েছে, ধন নেই, আর মা সরস্বতী আছে বাগ দেবী, জ্ঞানের দেবী। অতএব তার আশীর্বাদ লাভ করলে রাহুজনিত সমস্যা যথেষ্ট দূর হবে। অনেক কথা আলোচনা করলাম, আপনারা সবাই ভালো থাকেন। এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে। নমস্কার, ধন্যবাদ।